ক্লাস 10-এর মেয়েরা, আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। আমরা এর আগে আয়নীয় যৌগ আর সমযোজী যৌগ সম্পর্কে পড়ার সময় পরিষ্কারভাবে বলেছিলাম যে আয়নীয় যৌগ যেগুলো মানে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এই ধরনের যৌগগুলো তারা কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় কিন্তু তারা তড়িৎ পরিবহন করতে পারে। এবার এই যে আমরা বললাম যে হ্যাঁ, দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করছে এই আয়নীয় যৌগগুলো, কিন্তু সমযোজী যৌগগুলো সেখানে সক্ষম হচ্ছে না, দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না। এই জায়গা থেকেই কিন্তু আমরা তড়িৎ বিশ্লেষণের ধারণাটা নিয়ে আসবো। আমরা এখানে প্রথমেই আমাদের দুটো জিনিসের সংজ্ঞা আমাদের করে নিতে হবে, কাকে বলে। প্রথম হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কারা? যে সকল যৌগিক পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে ও তড়িৎ পরিবহনকালে রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে ভিন্নধর্মী নতুন পদার্থ উৎপন্ন করে, তাদেরকেই আমরা বলছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আরেকবার বলছি, যেসব যৌগিক পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে ও তড়িৎ পরিবহনকালে রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে মানে ভেঙে গিয়ে ভিন্নধর্মী নতুন পদার্থ উৎপন্ন করে, তাদেরকেই আমরা বলছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এরকম উদাহরণ কি কি হতে পারে? HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বা H2SO মানে সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড, এই ধরনের অ্যাসিডগুলো, পটাশিয়াম হাইড্রক্সাইড বা সোডিয়াম হাইড্রক্সাইডের মতো ক্ষার, সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইডের মতো লবণ, এরা প্রত্যেকে কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে, এবং তড়িৎ পরিবহনের সময় তারা কিন্তু রাসায়নিকভাবে ভেঙে যায় এবং নতুন পদার্থ উৎপন্ন করে। তাহলে এদের কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমি বলতে পারবো। একইভাবে আমরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ পেয়ে যাব, মানে ঠিক এর বিপরীতটা। যে সকল যৌগিক পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না, তাদেরকেই আমরা বলছি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। অনেক আছে এরকম পদার্থ, যেমন গ্লুকোজ, চিনি, এরা যৌগিক পদার্থ, কিন্তু তারা গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করবে না, তাদেরকে আমরা তড়িৎ অবিশ্লেষ্য বলবো। এছাড়া অ্যালকোহল, পেট্রোল, কেরোসিন, এরা প্রত্যেকেই হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এবার আমরা এই যে এত জানলাম যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, এবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। আমরা জানি ধাতুগুলো কিন্তু তড়িৎ পরিবহন করে, কিন্তু ধাতুর ক্ষেত্রে তড়িৎ পরিবহনের কারণ হচ্ছে, আমরা জানি যে তড়িৎ পরিবহন করা মানে হচ্ছে কোনো না কোনো আধানগ্রস্ত কণার চলাচল সেখানে করতে হবে। ধাতুর ক্ষেত্রে তড়িৎ পরিবহনের কারণ হচ্ছে তার মধ্যে মুক্ত ইলেকট্রনের চলাচল, তারা মুক্ত ইলেকট্রনের মাধ্যমে তাদের তড়িৎ পরিবহন করে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো কিসের মাধ্যমে তড়িৎ পরিবহন করে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে আয়নের মাধ্যমে। ঠিক আছে, এরা গলিত বা দ্রবীভূত অবস্থায় আমরা জানি তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো আয়নে ভেঙে যায়, ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করে। এই ক্যাটায়ন ও অ্যানায়নগুলোই কিন্তু সেখানে তড়িৎ পরিবহন করছে। এবার মৌলিক পদার্থের ক্ষেত্রে তাদের যেহেতু আমরা বিশ্লেষণ করতে পারবো না, আমি একটা কথা বলছি, পারদ একটা মৌলিক পদার্থ, এটা একটা তরল ধাতু, সে তড়িৎ পরিবহন করে, কিন্তু তাকে আমি তড়িৎ বিশ্লেষ্য বলতে পারবো না, সে হচ্ছে ধাতব পরিবাহী। ঠিক আছে, ধাতুর সুপরিবাহী। তাহলে মৌলিক পদার্থ কিন্তু তাকে আমি আয়নে বিয়োজিত এভাবে করতে পারবো না, মৌলিক পদার্থকে আয়নে বিশ্লেষিত করা সম্ভব নয়, তাই তারা কখনোই তড়িৎ বিশ্লেষ্য হবে না। সেজন্য আমি সংজ্ঞা বলার সময় দেখো আমি যৌগিক পদার্থ কথাটা এখানে উল্লেখ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ জিনিসটা ক্লিয়ার হলো। এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এরা কিন্তু ক্যাটায়ন আর অ্যানায়নের মাধ্যমে এরা তড়িৎ পরিবহন করছে, মানে আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করছে। এবার আরেকটা কথা বলি, যে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা যেটা যখন পড়বো, তখন এখানে একটা কথা পরিষ্কারভাবে বলে নিতে হবে যে আচ্ছা, এখানে ধাতব পরিবাহীর সঙ্গে এদের একটা তফাৎ আমাদের কিন্তু পড়ে নিতে হবে। সেটা কি? দেখো, ধাতব পরিবাহীগুলো, এটা তোমাদের এতে বইতেও রয়েছে, যে ধাতুগুলো তারা কি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে, এবং তড়িৎ পরিবহন ক্ষমতা তাদের তুলনামূলকভাবে বেশি। একটা ব্যতিক্রম যেটা বললাম, পারদ ধাতব পরিবাহী, কিন্তু সে তরল অবস্থায় থাকে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আমরা বললাম যে গলিত বা দ্রবীভূত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে, এবং তড়িৎ পরিবহন ক্ষমতা কিন্তু ধাতব পরিবাহীর থেকে তুলনামূলকভাবে কম।
আচ্ছা, তাহলে এখানে পরিষ্কার আমি একটা পার্থক্য পেলাম, এরা কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে, এরা গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। আচ্ছা, ধাতুর ক্ষেত্রে বলা হলো ধাতুতে উপস্থিত মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে সক্ষম, মানে তড়িৎ পরিবহনের জন্য দায়ী। আর তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে কি বললাম, এর বিয়োজনে উৎপন্ন আয়নগুলোই হচ্ছে তড়িৎ পরিবহনের জন্য দায়ী। ধাতুর ক্ষেত্রে যে যখন তড়িৎ পরিবহন হচ্ছে সেই সময় কিন্তু সামান্য ভৌত ধর্মের পরিবর্তন হতে পারে, মানে উত্তপ্ত হতে পারে, কিন্তু রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন হয় না। তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে কিন্তু আমি পরিষ্কারভাবে বলেছি যে এরা কিন্তু রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়, মানে এদের কিন্তু রাসায়নিক পরিবর্তন ঘটে এবং নতুন ধর্মবিশিষ্ট পদার্থ এখানে উৎপন্ন হবে। আচ্ছা, তারপর আরেকটা কথা বলা যেতে পারে যে তাপমাত্রা বা উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু ধাতুর রোধ বৃদ্ধি পায়, মানে তড়িৎ পরিবহনের ক্ষমতাটাকে বাধা দিতে পারে। সেই জন্য কী হয়, পরিবাহিতা হ্রাস পায়, তড়িৎ পরিবহনের ক্ষমতা কিন্তু হ্রাস পায়। কিন্তু এখানে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রা বাড়তে পারে এবং তার জন্য এই তড়িৎ পরিবহনের ক্ষমতাটা উষ্ণতা বৃদ্ধির সাথে বাড়ে। আচ্ছা, আরেকটা কথা বলা যেতে পারে যে তড়িৎ পরিবহনকালে ধাতুতে উপস্থিত যে পরমাণু বা যে কণাগুলো তাদের কিন্তু স্থান কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তিত থাকে, কিন্তু এখানে আয়নগুলো কিন্তু স্থান পরিবর্তন করে তড়িৎ পরিবহনের সময়। তড়িৎ বিশিষ্ট পদার্থে আয়নগুলো কিন্তু স্থান পরিবর্তন করে। তাহলে এই গেল আমাদের মূলত ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে মূল পার্থক্য। এবার এখানে একটা কথা আমি পরিষ্কার বুঝে নেব যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কিন্তু আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করছে, ধাতু কিন্তু মুক্ত ইলেকট্রনের মাধ্যমে ওখানে তড়িৎ পরিবহন করছে। আচ্ছা, এবার যদি আমাকে কয়েকটা মানে দিয়ে দেয়, মানে কয়েকটা নাম দিয়ে দিল, ধরো আমাকে বিভিন্ন পদার্থের নাম দিল, আমাকে দিল সেখানে আমি একটা কথা বলছি, ধরো গ্লুকোজ দিয়েছে, পেট্রোল দিয়েছে, তারপর ধরো গ্রাফাইট দিয়েছে, পারদ দিয়েছে, তামা দিয়েছে, এদিকে সোডিয়াম হাইড্রক্সাইড দিয়েছে, তখন আমি সেখান থেকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে চিনতে পারবো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কিন্তু হবে সোডিয়াম হাইড্রক্সাইড। আবার আমি যখন এখানে চিনি বা গ্লুকোজ বা পেট্রোল, কেরোসিন এদের কথা বলছি, এরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। কিন্তু গ্রাফাইট কিন্তু তড়িৎ বিশ্লেষ্য নয়, গ্রাফাইট একটা মৌলিক পদার্থ, এটা হচ্ছে কি অধাতব পরিবাহী, তড়িতের সুপরিবাহী, কিন্তু সেটাকে আমি তড়িৎ বিশ্লেষ্য বলতে পারবো না। পারদকেও কিন্তু আমি তড়িৎ বিশ্লেষ্য বলতে পারছি না, কারণ সেটা মৌলিক পদার্থ, তার বিয়োজন করা সম্ভব নয়। এবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে তড়িৎ পরিবহনের ক্ষমতা কিন্তু সবার একরকম হয় না, সেইটা অনুযায়ী আমি একটা দিচ্ছি, আমি তোমাকে একটা ছবি দেখাচ্ছি। ধরো এখানে আমি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নিয়েছি, একটাতে হচ্ছে ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ নিয়েছি, আর একটা কেরোসিন নিয়েছি। নিয়ে কি করছে, এবার একটা টেস্টার মানে বাল্ব, হ্যাঁ, আমি দেখবো যে তড়িৎ পরিবহন করছে কিনা। আমি সেই বাল্বের সঙ্গে ব্যাটারি যুক্ত করে আমি কি করেছি, এইখানে তারের সাহায্যে এই তার দু প্রান্ত আমি এই দ্রবণগুলোতে প্রবেশ করিয়েছি। দেখা যাবে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বাল্বটা কিন্তু খুব উজ্জ্বলভাবে জ্বলছে, মানে এটা কিন্তু খুব ভালোভাবে তড়িৎ পরিবহন করছে। কিন্তু অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগারের ক্ষেত্রে কিন্তু বাল্বটা অত উজ্জ্বলভাবে জ্বলছে না, একটু মৃদু আলো দিচ্ছে। তাহলে এটা কিন্তু তড়িৎ পরিবহন ক্ষমতা তুলনামূলকভাবে কম। কেরোসিনের ক্ষেত্রে আমি দেখবো বাল্বটা একেবারেই জ্বলছে না, তাহলে কেরোসিন তো আমার তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলছে, তড়িৎ পরিবহনে সক্ষম নয়। আর এটা হচ্ছে কি তড়িৎ পরিবহনে সক্ষম, এই দুজনের তড়িৎ পরিবহনে সক্ষম বলেই আলো জ্বলছে, কিন্তু এটা হচ্ছে বেশি তড়িৎ পরিবহনের ক্ষমতা এর বেশি, সেজন্য এখানে উজ্জ্বল আলো জ্বলেছে। এখানে কিন্তু তড়িৎ পরিবহনের ক্ষমতাটা তুলনামূলকভাবে কম, সেই জন্য এখানে বাল্বটা অনুজ্জ্বলভাবে জ্বলছে। এবার আমি এই তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী আমি কিন্তু এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে দুটো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য কারা? তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে, আমি একটা উদাহরণ দিয়ে আগে দেখিয়েছি, দেখো পটাশিয়াম ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, এরা তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, ধাতব যে লবণগুলো সেইগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। কেন? এরা এই গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে এরা কি করে, এরা বেশিরভাগই কিন্তু আয়নিত হয়ে থাকে, মানে সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয়, ক্যাটায়ন আর অ্যানায়ন উৎপন্ন করে। সেই জন্য আমরা বলবো এদের তড়িৎ পরিবহন ক্ষমতা হচ্ছে খুব বেশি, তাই এদেরকে আমরা বলবো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে আমরা বলতে পারি যে গলিত বা দ্রবীভূত অবস্থায় যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থের
প্রায় সম্পূর্ণরূপে আয়নিত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করার প্রবণতা থাকে, এবং অর্থাৎ যাদের তড়িৎ পরিবহনের মাত্রা খুব বেশি তাদেরকে আমরা বলছি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। উদাহরণ হিসেবে এগুলো, এদের আয়নীয় বিয়োজন বোঝাতে আমরা একদম এইরকম একটা তীরচিহ্ন দিয়ে এটা বোঝাতে পারি। এদের বেশিরভাগ অনুই কিন্তু মানে বেশিরভাগই ওরা কিন্তু সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় এটা রয়েছে। আর এদের ক্ষেত্রে কি দেখছি, এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এরা দেখো এখানে উভমুখী তীরচিহ্ন দিয়ে দেখিয়েছি, মানে এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার, এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, হচ্ছে কার্বনিক অ্যাসিড। এদের ক্ষেত্রে কি হচ্ছে, সম্পূর্ণরূপে এরা আয়নিত হচ্ছে না, এদের আয়নীয় বিয়োজনের মাত্রা কিন্তু কম, আংশিকভাবে আয়নে বিয়োজিত হচ্ছে, খুব কম সংখ্যক আয়নেরা উৎপন্ন করছে। আর এদের আমি সংজ্ঞা দেব এইভাবে, যে গলিত বা দ্রবীভূত অবস্থায় যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহনের মাত্রা হচ্ছে খুব কম, অর্থাৎ যাদের ক্ষেত্রে আমরা দেখব যে আংশিক রূপে বিয়োজিত হয়ে তুলনামূলকভাবে কম সংখ্যক আয়ন উৎপন্ন করে যে সকল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায়, তাদেরকে আমরা বলছি হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী বা আয়নীয় বিয়োজনের মাত্রা অনুযায়ী আমি কিন্তু দুটো ভাগে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে ভাগ করলাম, তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে? আচ্ছা, এইবার আমি যখন এই জায়গাটা আমি এলাম, এইবার আমি তীব্র তড়িৎ বিশ্লেষ্য মৃদু তড়িৎ বিশ্লেষ্য জেনে নেওয়ার পর আমরা এবার চলে আসি হচ্ছে তড়িৎ বিশ্লেষণে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি যে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের এটাকে যদি আমি গাঢ়ত্ব কমাতে থাকি দ্রবণের, তাহলে কিন্তু এর বিয়োজন মাত্রা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ে। ঠিক আছে? এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের তড়িৎ পরিবহন ক্ষমতাও একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ে। এইখানে যেমন কি এখানে আমার যদি দ্রবণকে আমি যত দ্রব্য করতে থাকবো, যত গাঢ়ত্ব কমাতে থাকবো, তত কিন্তু আয়নীয় বিয়োজনের মাত্রা তত বাড়তে থাকে। এটা আমরা ক্লাস 7-এ একবার পড়েছিলাম, যে সেখানে কিন্তু তত বেশি তারা তড়িৎ পরিবহন করতে পারবে। আর এখানে এরা নির্দিষ্ট সীমা পর্যন্ত এখানে আয়নীয় বিয়োজনের মাত্রাটা বাড়ে। এবং এখানে কিন্তু আমরা দেখব যে অবিয়োজিত যে অণুগুলো এবং বিয়োজিত আয়নগুলো, এই দুটোর মধ্যে একটা সাম্যাবস্থা বিরাজ করে। ঠিক আছে? এটা যেমন কিছুটা তৈরি করছে, আয়ন তৈরি করছে, তেমনি আয়ন থেকেও কিছুটা কিন্তু অবিয়োজিত অণু তৈরি হচ্ছে, মানে দুটোই সম পরিমাণে থাকে। আচ্ছা, এইবারে দেখ, এইখানে আমি এবার তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞা আমি পড়ব। তড়িৎ বিশ্লেষণটা কি? এতক্ষণ আমি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অবিশ্লেষ্য পদার্থ দুটো জিনিস সম্পর্কে জেনেছি। এবার তড়িৎ বিশ্লেষণ মানে হচ্ছে কি, যে প্রক্রিয়া, এটা কিন্তু একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় দ্রবীভূত বা গলিত অবস্থায় আমি তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে নেব এবং তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করে পদার্থটির রাসায়নিক বিয়োজন ঘটিয়ে একদম নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করব, তাকে আমরা বলছি তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে? যে প্রক্রিয়ায় দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করে পদার্থটির রাসায়নিক বিয়োজন ঘটিয়ে আমি নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করব, তাকে আমরা বলছি তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে? এবার এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া করতে গেলে আমার কি কি জিনিস চাই দেখো, প্রথমেই আমার চাই একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যাকে গলিত বা দ্রবীভূত অবস্থায় আমাকে নিতে হবে। এবার নেব কিসে? একটা পাত্র লাগবে, সেটাকে আমরা বলছি ভোল্টামিটার। এইটা কিন্তু মাথায় রাখবে, আকার দিতে হবে। ভোল্ট মিটার আর ভোল্টামিটার দুটো টার্ম আছে। ভোল্ট মিটার হচ্ছে বিভব প্রভেদ মাপার যন্ত্র, যেটা আমরা তড়িৎ পরিবহন চ্যাপ্টারে পড়ব। আর এইটা ভোল্টামিটার হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা করতে গেলে আমি তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে গলিত বা দ্রবীভূত অবস্থায় একটা পাত্রের মধ্যে নেব। সেই যে ব্যবস্থাটা, যে পাত্রটা, আমরা একটা কাঁচের পাত্রই সাধারণত ব্যবহার করি। এইখানে এই কাঁচের পাত্র আরও কিছু জিনিস থাকে, আনুষঙ্গিক জিনিস, সেই পুরো সিস্টেমটাকে একসঙ্গে বলা হচ্ছে ভোল্টামিটার। ঠিক আছে? সোজা বাংলা কথা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ সম্পন্ন করার পাত্র, সেটাকে আমরা বলছি তো ভোল্টামিটার। এই আকারটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ, এটাকে দিতেই হবে। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করব, তাহলে তার জন্য চাই কি, সমতড়িৎ প্রবাহ, ডিসি কারেন্ট। এটা আমরা তড়িৎ প্রবাহ চ্যাপ্টারে পড়ব। তড়িৎ প্রবাহ দুরকম হয়, একটা সমতড়িৎ প্রবাহ, একটা পরিবর্তী তড়িৎ প্রবাহ বা এসি। সমতড়িৎ প্রবাহ মানে যে তড়িৎ প্রবাহের অভিমুখ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় না, তাকে আমরা বলছি সমতড়িৎ প্রবাহ। সমতড়িৎ প্রবাহের উৎস হচ্ছে ব্যাটারি বা তড়িৎ কোষ।
আর এসি মানে হচ্ছে কি পরিবর্তী তড়িৎ প্রবাহ, যার যে কারেন্ট বা তড়িৎ প্রবাহের অভিমুখ সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয় তাকে বলছে পরিবর্তী তড়িৎ প্রবাহ। যেটা আমাদের এমনি যে কারেন্টে আমাদের আলো পাখা জ্বলে সেটা এসি, কিন্তু সেই কারেন্ট এখানে লাগানো যাবে না। এখানে ব্যবহার করতে হবে আমাকে ব্যাটারিকে তড়িৎ প্রবাহের উৎস ব্যবহার করতে হবে। আমাকে এটা খুব গুরুত্বপূর্ণ যে সম তড়িৎ প্রবাহ বা ডিসি তড়িৎ প্রবাহ আমরা এখানে ব্যবহার করব। পরিবাহী তার একটা লাগবে, তার অবশ্যই লাগবে। আর লাগবে দেখো নতুন একটা জিনিস বললাম, তড়িৎদ্বার। তড়িৎদ্বারটা কি? দেখো দ্বার মানে দরজা, মানে তড়িৎ প্রবেশের দ্বার। সেটা কি? দেখো এইরকম যদি আমাকে একটা তড়িৎ, ধরো ভোল্টামিটারে আমি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় নিয়েছি, আমি ব্যাটারি নিয়েছি, ব্যাটারির সঙ্গে পরিবাহী তার যুক্ত করেছি, এবার তারটাকে আমাকে তো ওর মধ্যে প্রবেশ করাতে হবে। সেখানে তারটাকে সরাসরি প্রবেশ করানো হয় না, কি করা হয়? এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দুটো তড়িতের সুপরিবাহী পাত বা দ্বন্দ্ব প্রবেশ করানো থাকে আংশিকভাবে বা সম্পূর্ণরূপে। এটা কিসের হয়? তড়িৎ সুপরিবাহী যে কোনো অর্থে দ্বন্দ্ব হতে পারে। এখানে আমরা ধাতব দ্বন্দ্ব ব্যবহার করতে পারি, যেমন তোমার প্ল্যাটিনাম, কপার, আয়রন, জিঙ্ক, নিকেল, এগুলো ব্যবহার করা যেতে পারে, বা অধাতুর মধ্যে গ্রাফাইট, গ্যাস কার্বন, এইগুলো ব্যবহার করা যেতে পারে। এইগুলো কিন্তু আমাদের তড়িৎ সুপরিবাহী পাত বা দ্বন্দ্ব এখানে প্রবেশ করানো থাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে। এই দুটোকেই আমরা বলছি তড়িৎদ্বার। ঠিক আছে, এইবার এইখানে আমরা তড়িৎদ্বারটা কিন্তু উপযুক্ত মানে যে পদার্থের তড়িৎ বিশ্লেষণ করব তার উপর নির্ভর করে এটা নির্বাচন করতে হবে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য এবার যে দেখো তড়িৎ দ্বার দুটোর মধ্যে একটা পাত দেখো ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে, আর একটা পাত দেখো ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে। যে পাতটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে সেটাকে আমরা বলবো ক্যাথোড, আর যে পাতটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে সেইটাকে আমরা বলবো অ্যানোড। তাহলে তড়িৎদ্বার হচ্ছে এই দুটো, একটা ক্যাথোড একটা অ্যানোড। ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে অ্যানোড, ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে ক্যাথোড। এবার এখানে তড়িৎ বিশ্লেষণটা কিভাবে হবে? ধরো আমি এখানে গলিত NaCl বা গলিত সোডিয়াম ক্লোরাইড আমি নিয়েছি, তাহলে প্রথমেই যেটা হবে সোডিয়াম ক্লোরাইড আমার এখানে তোমার আয়নীয় বিয়োজন ঘটবে, মানে সোডিয়াম ক্লোরাইড গলিত অবস্থায় এইভাবে আয়নে ভেঙে Na+ ক্যাটায়ন আর Cl- আনায়ন তৈরি করবে। এইবার আমি যে কোনো পদার্থ নিই, অ্যাসিড নিই, ক্ষার নিই, লবণ নিই, তারা প্রথমেই কিন্তু এই আয়নীয় বিয়োজনটা এরা গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় এরা আয়নে বিয়োজিত হবে। এটাকে আমরা বলছি আয়োনাইজেশন বা তড়িৎ বিয়োজন। এইবার কি হবে? এই যে আমরা তড়িৎ প্রবাহ যে চালনা করছি, ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে অ্যানোড যুক্ত আছে, নেগেটিভ প্রান্তের সঙ্গে ক্যাথোড যুক্ত আছে, ক্যাটায়নগুলো এখানে আমার এখন এই মুহূর্তে কী আছে? এখানে Na+Cl- এই আয়নগুলো এর মধ্যে রয়েছে, এগুলো রয়েছে। এবার এই অসংখ্য এরম Na+Cl- এগুলো রয়েছে। এবার যেগুলো তোমার ক্যাটায়ন সেইগুলো এবার কি করবে? ক্যাথোডের দিকে অগ্রসর হবে, মানে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত যে তড়িৎদ্বারটা তার দিকে যাবে হচ্ছে ক্যাটায়নগুলো। তাহলে ক্যাটায়ন যাবে ক্যাথোডের দিকে আর অ্যানায়নগুলো যাবে হচ্ছে অ্যানোডের দিকে। এটাই হবে, ক্যাটায়ন যাবে ক্যাথোডের দিকে, অ্যানায়ন যাবে অ্যানোডের দিকে। এইবারে এই যে ক্যাটায়ন যে ক্যাথোডের দিকে যে গেল, এখানে কি হলো? যে ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে ও এইভাবে ধরো Na+-এর বেলায় Na+ গেছে, গিয়ে ও কিন্তু একটা ইলেকট্রনেরও ঘাটতি রয়েছে, এটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত, তাহলে এখান থেকে ও কিন্তু ইলেকট্রন নেবে, নিয়ে ওর যে মানে তড়িৎ মুক্ত হবে, এই যে আধানটা ও ছেড়ে দেবে। কীরকমভাবে? দেখো ইলেকট্রনের একটা ইলেকট্রনের ঘাটতি ছিল, একটা ইলেকট্রন নিল, দিয়ে ও নিস্তড়িত সোডিয়াম পরমাণুতে পরিণত হলো, এখানে হলো। এবার অ্যানোডে কি হবে? অ্যানোডে কিন্তু অ্যানায়নগুলো যাচ্ছে Cl-, ওর অ্যানোডে গিয়ে ওর বাড়তি ইলেকট্রন ও কিন্তু ছেড়ে দেবে, মানে ওর ইলেকট্রনের বাড়তি আছে সেটা ও ছেড়ে দিচ্ছে, দিয়ে ও কী করছে? নিস্তড়িত ক্লোরিন পরমাণুতে পরিণত হচ্ছে। এরকম দুটো ক্লোরিন পরমাণু পরস্পর যুক্ত হয়ে, যেহেতু ক্লোরিন পারমাণবিক অবস্থায় থাকে না, দুটো ক্লোরিন পরমাণু পরস্পর যুক্ত হয়ে Cl2 গ্যাস রূপে
এখান থেকে নির্গত হয়ে যাচ্ছে, অ্যানোডের পাশ থেকে ক্লোরিন গ্যাস নির্গত হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু পুরো জিনিসটা এখানে চলতে থাকবে। হ্যাঁ, এবারে দেখো এইখানে যে আমরা তাহলে বুঝতে পারছি যে তড়িৎ পরিবহন একটা হচ্ছে। হ্যাঁ, তো কীরমভাবে তড়িৎ পরিবহনটা হচ্ছে দেখো এখানে আমি আচ্ছা এইখানে হচ্ছে কি এইভাবে তড়িৎ পরিবহনটা হচ্ছে। ইলেকট্রন যেদিকে চলে তার বিপরীত দিকে হচ্ছে তোমার তড়িৎ পরিবহনের অভিমুখ। ইলেকট্রন যেদিকে চলে তার বিপরীত দিকে হচ্ছে তড়িৎ পরিবহনের অভিমুখ। এইবার এইখানে আমরা দেখছি যে ইলেকট্রন কিন্তু ক্লোরাইডটা ছাড়ছে, মানে এইদিকে। তাহলে ইলেকট্রন চলাচল হচ্ছে কীরকমভাবে, এই রকম অভিমুখে ইলেকট্রন চলাচল হচ্ছে, এইভাবে ইলেকট্রনটা চলাচল হচ্ছে। এটা হচ্ছে চলাচল, ইলেকট্রন চলাচলের অভিমুখ। তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখটা হবে কীরকম, এইভাবে। এই হচ্ছে আমাদের এখানে তড়িৎ প্রবাহের অভিমুখ, তড়িৎ প্রবাহের অভিমুখ। তাহলে আমার এখানে বহির্বর্তনী মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বাইরের দিকে তড়িৎ প্রবাহের অভিমুখটা হবে কোন দিকে দেখো, এই দিক থেকে এই দিকে, এইভাবে পুরো একটা বদ্ধ মানে বর্তনীর মতো হবে, ক্লোজ সার্কিটে এইভাবে হবে। অর্থাৎ এই 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 ঠিক আছে, এটা বুঝলে? তাহলে এটা বাইরের দিকে আমরা দেখতে পাচ্ছি ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িৎ পরিবহন হচ্ছে, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে দেখো অ্যানোড থেকে ক্যাথোডের দিকে তড়িৎ পরিবহন হচ্ছে। তাই তো হবে, তড়িৎ প্রবাহ তো সবসময় একমুখী, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে। তাহলে এইখানটায় পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাইরের দিকটা যদি আমি চিন্তা করি তাহলে দেখো ক্যাথোড থেকে এদিকে অ্যানোডের দিকে, আর ভেতরের দিকে দেখো চিন্তা করি অ্যানোড থেকে ক্যাথোডের দিকে তড়িৎ পরিবহন হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু টোটাল তড়িৎ বিশ্লেষণটা চলতে থাকবে। পরের দিন আমরা এখান থেকে জলের তড়িৎ বিশ্লেষণ নিয়ে শুরু করব।